আসসালামু আলাইকুম, আমি নাহিদা। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করার সময় দেখি বেসিনটা খুবই খারাপ লাগছে দেখতে, তো সেই কারণে বেসিনটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন বাজে সকাল 6টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। বেসিনটা আরও একবার একটু হারপিক দিয়ে ধুলে হয়তো বা আরও একটু বেশি পরিষ্কার হতো, তো আমি ঝটপট করে সকালের দিকে একটু হালকাভাবে ধুয়ে নিয়েছি। আর অন্য কোনো দিন হয়তো একটু ডিপ ক্লিন করে নিব। আর ঘুম থেকে উঠেই আমার খুব পানির পিপাসা লাগে। বোতলেতে রাখাই থাকে পানি, তবুও বোতলের থেকে মগে পানি খাওয়ার তৃপ্তিটাই আলাদা হয়। আমি যদি বোতলে পানি খাই তো তেমনভাবে পানির পিপাসার একটা তৃপ্তির স্বাদ সেটা পাই না। আমার মনে হয় যে মগে যদি পানি খাওয়া হয় তাহলে সেই স্বাদটা অবশ্যই পাওয়া যায়। তো সকালের দিকে একটু থির ঠান্ডা হয়ে একটু বসে মগটা ধুয়ে পরিষ্কার করে আগে এক মগ একটু পানি খেয়ে নিই, খালি পেটেই খাই, তাতে আমার সমস্যা হয় না। সত্য কথা বলতে সকালের দিকে আমি কিছু খেতে পারি না, আর না খেয়ে যদি কাজটা করতে থাকি তাহলে খুব দ্রুত কাজটা করতে পারি। আর যদি খেয়ে করতে যাই তো কেমন যেন একটা আলসেমি লাগে, মনে হয় আর একটু বসি কি আর একটু রেস্ট নিই, এমনটাই মনে হয়। তবে যদি খালি পেটে সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিই তাহলে আমার পক্ষে খুবই উপকার হয়। আজ অনেক দিন পর একটু ছাদে উঠছি, কেননা বৃষ্টির কারণে ছাদে ওঠা হয় না। আজকেও সকালে অনেকটাই বৃষ্টি হয়েছে, তো দেখছি সকালের দিকে একটু বৃষ্টি থেমেছে, এখনও ফোটফোট একটু একটু পড়ছে, তবুও একটু উঠলাম। তো উঠে দেখি যে যে কয়টা দিন আমি ছাদে আসিনি তার ভিতরে আমার মিষ্টি কুমড়া গাছটা বেশ আর কি ছড়িয়ে গেছে। যে আগাটা কেটে দিয়েছিলাম যেই দিন, সেই দিন নেমেছিলাম, আর এই আজ প্রথম উঠলাম, এর ভিতরে আর ওঠা হয়ে ওঠেনি। আর এই তো বেগুন গাছেও দেখছিলাম মাত্র 3টা বেগুন, তো আজকে উঠে দেখি বেশ 8-10টা বেগুন মতো ধরছে। তো সেখান থেকে ভাবছি যে আজকে বেগুনটা ভর্তা দিব, খেতে তো খুবই মজাদার। আর এই ধরনের বেগুন ভর্তা খেতে খুব টেস্টি হয়। তো গাছে প্রচুর বেগুন ধরা দেখে আর বেগুনগুলো বেশ বড়ও হয়েছে, আমার তো ভীষণ ভালো লাগছে। সকাল সকাল টাটকা টাটকা বেগুন গাছের থেকে উঠিয়ে যদি এটা ভর্তা দেওয়া হয় তো এটার টেস্ট একটু অন্যরকম লাগে। আর এই বালতিটার ভিতরে আমি একটু লাউয়ের চারা লাগিয়েছিলাম, লাউয়ের বিচি পুঁতে দিয়েছিলাম। তো সেখান থেকে দেখছি বেশ কিছু 4-5টা চারা বেরিয়েই গেছে। তো দেখা যাক আস্তে আস্তে বড় হয়ে যদি এটা আর কি গাছ হয় তো তো ভালোই হবে। লাউ না খাই কিংবা লাউ ধরুক বা না ধরুক শাকটা খেতে পারবো। আমার আবার ভীষণ শাক পছন্দ হয়। তো এই যে এই বেগুনগুলা ছিঁড়েছি, আর কিছু বেগুন আছে গাছে, সেগুলো এখনও পর্যন্ত একটু ছোট আছে, তো সে কারণে সেগুলো ছিঁড়লাম না। আর এই বেগুনগুলায় প্রচুর কাঁটা থাকে, এটা ধরতে গেলে এবং ছিঁড়তে গেলে হাতের অবস্থা একটু খারাপই হয়। তো আমি যেহেতু উপরে এমনি স্বাভাবিকভাবে দেখতে গেছিলাম, কিছু নিয়ে যাইনি, তো আমার হাতে তো বেগুনটা ছিঁড়তে গেলে যথেষ্ট কাটাকুটি ফুটেছে, এবং সেটা মানে ভীষণ আকারে ব্যথাও করছে দেখছি। আমি মাঝে
মাছটা ভিজিয়ে দিয়েছি। মাছটা ভিজিয়ে দিয়ে এদিকে চালটা ধুয়ে আগে গরম পানিতে চালটা দিয়ে দিচ্ছি। ছাদে যাওয়ার আগে আমি গরম পানিটা বসিয়ে গিয়েছিলাম। আমি জানতাম যে ছাদে থেকে আসতে আসতে পানিটা গরম হয়ে যাবে, আর তারপরে চালটা বেছে তাড়াতাড়ি করে চুলায় দিয়ে দিতে পারবো। আর এটা আর কি এখন অভ্যেস হয়ে গেছে। আগে যখন আমি পুরনো বাসায় থাকতাম, তো তখন তো আমার টিউবওয়েল ছিল, তো সেই টিউবওয়েল থেকে হাঁড়িতে করেই চালটা ধুতাম আর ওইভাবেই বসিয়ে দিতাম। আর এখন তো সিঙ্কের ভিতরে ধুই, সে কারণে গামলাই করে চালটা ধুয়ে তারপরে হাঁড়িতে দিয়ে দিই। তাতে আমার যথেষ্ট উপকারী হয়। যদি কোনো সময় বালি অথবা কোনো পাথর থেকে থাকে তাহলে সেটা আর কি আমি দেখতে পারি, আর ওটা চালের সাথে মিশেও যায় না। ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে এইখানে আমি একটু নাস্তা তৈরি করে নেব। বাবু তো স্কুলে চলে যাবে, তো ওর ভাতটা নিয়ে যেতে চায় না কখনোই। তো ওর জন্য নাস্তা কি করব, সন্ধ্যার দিকে একটু পাস্তা রান্না না করলে তো ও খেতে চায় না। তো না, পাস্তাটা নিয়ে যেতে চায় না স্কুলের টিফিনে, তবে এই রুটিটা যদি দিই তাহলে কিন্তু না করবে না। তো রুটিটা বানানোর জন্য আমি প্রথমে একটু ময়দা, সামান্য একটু লবণ দিয়ে একটু গুলিয়ে নিয়েছি। তারপরে ব্যাটারটা হালকা পাতলা করে দিয়ে চারিদিকে ছাড়িয়ে দেব। দিয়ে স্বাভাবিকভাবে একটু যখন হয়ে আসবে তখন উল্টিয়ে দেব। এতে আর কিছুই দেব না, এতে আমি ঝাল পেঁয়াজ কোনো কিছু অ্যাড করিনি, কেননা এটা যেহেতু বাবু খাবে, আমার ছেলে, তো ও যদি খেতে যায় তো পেঁয়াজ এবং ঝাল খুঁড়তে খুঁড়তে রুটির আর চিহ্ন খুঁজে পাওয়া যাবে না, মনে হবে কি পুরোটাই ফেলে দিয়েছে। তো ওর জন্য আমি পেঁয়াজ ঝাল এগুলো কিছু দিই না। যদিও পেঁয়াজ ঝালটা ভেজেও দিই তবুও খুঁটে খুঁটে ফেলে দেবে। তো সে কারণে আমি ওর পছন্দর মতো যেটা সেটাই করে দিলাম। আর বাচ্চাদের টিফিনটা যদি একটু তাদের পছন্দের মতো হয় তাহলে স্কুলে যাওয়া নিয়ে বায়না করে না, আর খাওয়াটা নিয়েও বায়না করে না, টিফিনটাও ফেরত আসবে না, যে কারণে একটু ওর পছন্দ মতো দেওয়ার চেষ্টা করি। রুটির সাথে একটা ডিম পোস্ট করে দিচ্ছি। আর এই কড়াইটার যে কি হয়েছে, মাঝখানে যদি ডিমটা ভাঙি তো এক সাইডে চলে যায়। তো যাই হোক, ডিমটা পোস্ট হলেই হলো, কিন্তু ও তো চায় ডিমটা কুসুমটা কাঁচা থাকুক, কিন্তু আজকে একটু ভেঙে গেছে। কি বলবে কি না বলবে সেটা নিয়ে ভাবছি, যে যদি না খেতে চায় তবে সমস্যা নেই মনে হয়। ও আবার কোনো জিনিস সহজে না করে না, বিশেষ করে ডিম জিনিসটা ওর খুবই প্রিয়। আর এই ডিমটা মানে প্রথমে দেখে বলছে, আম্মু অর্ধেক ডিম দিছো। তো আমি বলছি না, এটা আসলে পিএস দিয়ে দেয়নি, তো এমনি পোস্ট করে দিছি। পোস্ট ডিম তো খেতে খুবই পছন্দ করে, আর অমলেটটা তেমন একটা পছন্দ করে না। তো বলছি যে এভাবে করছি, ভেঙে গেছে বলে একটু অর্ধেক মতো দেখা যাচ্ছে। তারপরে বুঝলো যে না, প্রথমে আগে দেখেই জিজ্ঞাসা করছে যে তুমি আমার একটা ডিমের অর্ধেক দিছো কেন। তো মাঝে মধ্যে বাচ্চাদেরকে বোঝানোও মুশকিল, যে কোনো কিছু দেখতে একটু ছোট হলে ভাবে যে হয়তো ওখান থেকে কিছু অংশ রেখে দিছি। সকালবেলার একটু তাড়াহুড়ো থাকে, আর তাড়াহুড়োর ভিতরে এই কাজগুলো কমপ্লিট করে যদি একবার উঠতে পারি তারপরে আর সারাদিন তেমন একটা ঝামেলা থাকে না। তো এই তো বাবু টিফিনটা আজকে গুছিয়ে দিলাম। আজকে ও খাবার খেয়ে যেতে পারছে না, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। তো এদিকে ওর কোচিং আছে 8:30টার দিকে, তো 8টার দিকে যদি রওনা দেয় তো আধা ঘন্টার ভিতরে ও পৌঁছে যাবে। কিন্তু ও তো খেয়ে যদি যাই তাহলে অনেকটাই লেট হয়ে যাবে। তো সে কারণে আমি ওর একবারে টিফিনটা গুছিয়ে দিলাম, যে কোচিংটা সেরে তুমি ক্লাসরুমে বসে টিফিনটা খেয়ে নিও, আর একটা রুটি তুমি টিফিন দিলে তাই খেও। ছাদের থেকে আজ পেঁপেটা পেড়ে নিয়ে আসলাম, আর পেঁপেটা আজকে রান্না করব মাছ দিয়ে। আর রান্না করব কিছুই না, সেভাবে কিছু রান্না করব না আজকে, পেঁপেটা রান্না করব। সামান্য একটুখানি খোঁচা লেগেছে, তো এত পরিমাণ আঠা বেরোচ্ছে দেখে মনে হচ্ছে যে হয়তো দুধের প্যাকেট ছিদ্র করে দেওয়া হয়েছে, এমনটা দেখে মনে হচ্ছে। তো পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব।
আপাতত আর তেমন কিছু রান্না করব না। আর এদিকে বেগুনটা ভর্তা তো দিয়েই দিয়েছি কেটে। আপনাদেরকে একটা কথা বলতে আর কি ইচ্ছা হলো। ভাবছিলাম এই বিষয়টা নিয়ে কথা বলবো না, তারপর ভাবলাম যে না, একটু কথা বলি। হয়তো ভালো খারাপ লাগা আপনাদের বিষয়টা কেমন নেবেন সেটাও তো আগে থেকে জানি না, তো যাই হোক বলি। আমি কাল যে ভিডিওটা ছাড়ছিলাম সেখানে একটা আপু আমার কমেন্ট করে যে আমি নাকি হীরামম ব্লগার যে আপু আছে তাকে নকল করি। তো আমি কোন দিক থেকে নকল করি সেটা যদি আপনারা প্লিজ আমাকে একটু বলেন, তো আমার খুবই ভালো লাগবে আর কি। আমি কিছু খারাপ মনে করব না, একটু হলেও তো তার মতো আর কি ভিডিওটা করতে পারছি, এটা জেনে আমার একটু ভালোই লাগবে যে কিছুটা হলেও তো শিখতে পারছি। আর যে আপুটা বলছে সে আপুকে একটা কথা বলি, আপনি অবশ্যই হচ্ছে একটু হলেও পড়াশোনা জানেন। আমি ততটুকু পড়াশোনা জানি না, খুব একটা বেশি জানি না, ওই কোনো রকম ডিপ্লোমা কমপ্লিট করেছি। তো আমি যতদূর জানি যে একটা কবিতা হোক কিংবা একটা লাইন হোক, যেটা আপনি ফেসবুকে স্ট্যাটাস দেন সেটা কি নিজের ব্রেন খাটাইয়ে দেন, নাকি যেটা ক্যাপশনে লেখা থাকে সেটাই আর কি পোস্ট করে ছেড়ে দেন। অনেকেই আছি আমরা যে একজনের থেকে আরেকজন শিখি। আমরা বইগুলো হয়তো যারা লিখেছে তাদের থেকেই আমরা পড়ছি, শিখছি এবং ডক্টর ইঞ্জিনিয়ার হচ্ছি, কিন্তু সেগুলোকে কি নকল করা বলে, নাকি সেগুলা পড়ে দেখে শুনে কিছু শিক্ষা বলে? আসলে এই বিষয়টা মাথার মধ্যে ঢুকছে না। যে উনি আমাকে বলেছে যে আপনি হীরামম আপুর নকল করছেন ক্যাপশন। তো আমি তো একটা পয়েন্টে যদি সামনে আসে তো আমি তো লিখতেই পারি বিষয়টা। যদি আমার সামনে একটা জিনিস, একটা ছন্দ হোক কিংবা একটা লাইন হোক, একটা ওয়ার্ড হোক, যেটাই হোক না কেন, আমার ভালো লাগা থেকে আমি সেটাও হয়তো লিখতেই পারি। কিন্তু এটা কি কখনো নকল করা বলে? আমি অতি সাধারণ একটা মেয়ের ভিতরে যেমন যতটুকু গুণ আগুণ থাকা প্রয়োজন সবটুকুই আমার ভিতরে আছে ইনশাল্লাহ। কিন্তু সেটা থেকে আমি কিছুটা হলেও একটু একটু করে এগোতে পারছি, যে দেখা যাক আমি কত দূর যেতে পারি। আর হীরামম আপুর হচ্ছে ব্লগ আমি দেখছি, কিছুদিন দেখছিলাম, কিন্তু সেখান থেকে এখন আপাতত দেখি না। কেউ কিছু মনে করবেন না বিষয়টা। দেখি না কারণ হচ্ছে আমার যে পরিবেশ, আমি যে হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলি, আমার এই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ওরকম অত বড় স্ট্যান্ডার্ড ফ্যামিলির ব্লগটা যদি দেখি, হয়তো বা আমার মনে কোথাও না কোথাও খারাপ লাগতে পারে যে আমার হাজব্যান্ড আমাকে এটা দিল না, অথবা আমি কেন এরকম বিলাসিতার একটা জীবন পেলাম না, আমার সংসারটা এরকম করে গুছাতে পারছি না, এরকম একটা কিছু হয়তো বা মনের কোথাও হতে পারে। তো যে কারণে আমি তার ব্লগটা দেখা বাদ দিয়ে দিই। আর তার মতো ওরকম সাজানো গোছানো সংসার আমার হয়তো কল্পনা। আমার যতটুকু ছেঁড়া খেতা আছে আমি ততটুকু নিয়েই আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আরেকজনও সেও ভালো থাকুক, তার যে সংসার, সে সংসারে সে ভালো থাকুক, আমি আমার সংসারে ভালো আছি, এটাই। আর একজন আরেকজনের দেখে কখনো কপি বা নকল করতে পারে না। যদি কেউ কিছু লেখে অথবা যে কোনো জিনিস সেম টু সেম করে, তো সেটাকে নকল বলবেন না। হয়তো সে শিখছে অথবা শেখার চেষ্টা করছে, এতটুকুই বোঝার চেষ্টা করবেন আপনারা, যে একজনের দেখে আরেকজন শেখে। কিন্তু নকল করার ক্ষেত্রে আরও যদি বলা যায়, আমরা ইউটিউব থেকে অনেক কিছু শিখি। ইউটিউব থেকে আমরা রান্নাবান্না শিখি, হাতের কাজ শিখি। এখন ইউটিউব এত উন্নত যে ইন্টারনেট যুগে যে কোনো কিছু হচ্ছে চাইলেই ইউটিউবে দেখা যায়। তো সে দেখা থেকে যদি আমি কিছু তৈরি করি, তো সেটাকে কি নকল বলে? সেটাকে কিন্তু কখনোই নকল বলবেন না। আপনাদের মন মানসিকতাটা একটু ভালো করবেন প্লিজ, তাহলেই হয়তো আরও একটু উন্নত হবে আমাদের এই সমাজটা।
আমি যদি কিছু ভুল বলে থাকি তো আপনারা আমাকে ক্ষমার চোখে দেখবেন প্লিজ। আগে থেকেই বলে দিচ্ছি, আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ধরিয়ে দিবেন। তাতে আমার একটুও রাগ হবে না, বরঞ্চ আরও সেই ভুল থেকে আমি নিজেকে একটু শুধরে নিতে পারবো। গল্প করতে করতে অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আমি চারি সাইডটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার বাসাটা যেহেতু গ্রামের দিকে, গ্রামই বলতে পারেন, কিন্তু হচ্ছে এখানে প্রচুর বাইরে গাছপালা আছে, আবর্জনা আছে, যে কারণে অনেক পোকামাকড় ঘরের ভিতরে ঢুকে পড়ে। তো চারিপাশটা যদি একটু ঝাড়ু না দিয়ে রাখি তো আরও ভীষণ খারাপ অবস্থা, হচ্ছে সমস্যার সম্মুখীন হতে হয় আমাকে। যাই হোক, সমস্ত সব পরিষ্কার করে এখানে আমি পা মুছনিগুলো পেতে দিয়েছি। আর রান্নাঘরটাই তো আজকে একটু রুটি তরকারি সকালে একটু করা হয়েছে, আর ভাজি টাজি যা করেছি সে কারণে রান্নাঘরটা একটু সাথে সাথে একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে যে তেলটা পড়েছে ছিটে ছিটে যে তেলগুলো পড়েছে ওটা আর কি আঠালো না হয়ে যায়। আমার নিয়মিত ভিডিও দেখে একটা আপু, সে আপুটার নাম হচ্ছে আফরা ইসলাম। তো উনি বলছিল ওনার নামটা যেন আমি আমার ভিডিওতে নিই। এই তো আপু, আপনার নামটা আমি আমার ভিডিওতে নিলাম। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আমাকে এত দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর আমাকে সাপোর্ট করার জন্য। আপনাদের এতটা ভালোবাসা আমি যে কখনো পাবো আমি এটা কখনোই ভাবিনি, কোনো দিন কল্পনাও করতে পারিনি যে আমি এমন একটা পর্যায়ে যাব যে আমার ভিডিও অন্তত 10 জন হলেও দেখবে, এমনটা কখনোই কল্পনা করিনি। আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিক, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার পাশে থাকতে পারেন। তো দুপুরে কী কী রান্না করলাম সেটা এক নজর দেখিয়ে দিই। প্রথমে বলছিলাম যে পেঁপে ছাড়া আর কিছু রাঁধবো না, তারপর মনে হলো ফ্রিজে শাক সিদ্ধ করা আছে, তো সেটা একটু তেলে দিয়ে দিই। তো ওটা তেলের পরে দিয়েছি, আর এদিকে পেঁপে দিয়ে মাছ দিয়ে ঝোল করেছি। আর এদিকে সকালে যে বেগুনটা ভর্তা দিয়েছিলাম সেটা একটু মাখিয়ে নিব। গোসলের আগে যাওয়ার আগে যদি এই কাজগুলো কমপ্লিট করে রাখি তো আমার 11টা 11:30 পর্যন্ত একটু কষ্ট করতে হয়, তো তারপরে আর কি নিরিবিলি হয়ে বসে থাকতে পারি। তো বেগুনটা আমি ভর্তা করছি, আর আমার মেয়ে কাঁচা পেঁয়াজ এই যেখানে ধরে ধরে খাচ্ছে। ও প্রচুর পরিমাণে কাঁচা পেঁয়াজ খেতে পছন্দ করে। তো এই বেগুনটা ভর্তা খেতে সত্যি খুব টেস্টি লাগে আর ভীষণ মজাদার লাগে। তো আমার মেয়েটা মুখে দিচ্ছে আর হাত নাড়াচ্ছে, খুব মজা হয়েছে তাই। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ করছি। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।